বিএনপি নেতা শামসুজ্জামান দুদু স্পষ্ট করে বলেছেন যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব। শামসুজ্জামান দুদু বরং একেবারে হুঙ্কারের সুরেই বলেছেন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব, আমরা কোনো কাল বিলম্ব করব না। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক দলের কথাই নির্বাচন হতে দেয়া হবে না। অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, নাহিদ ইসলামের কথার সুর একই, এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না। এটাই মূলত বাস্তবতা। এই বাস্তবতার বাইরে এই সরকার যাবে না। এই বাস্তবতার বাইরে যখন এই সরকার যাবে না, মোটামুটি ঘোষণাই দিয়ে দেওয়া হলো, তখন বিএনপি কি করবে? বিএনপি দেখলাম যে দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের ব্যাপারে এখনো কনফিউজ, তারা আন্দোলন করবে কিনা। নির্বাচন ব্যাপারে তারা শুধু কথা বলেই যাচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে জাপানে যখন এই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন, বিএনপিকে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছেন, তার হাতে রয়েছে আরও 22-23টি দল যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে, সুতরাং এই সরকারের পক্ষে সমর্থনই বেশি, নির্বাচন ডিলে করার সমর্থনই বেশি। সুতরাং সেই দিকেই যে যাচ্ছে সরকার, এই ব্যাপারে বিএনপি এখন করণীয় ঠিক করবে তাদের মতো করে। যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম কথা বলা হয়েছে। কিন্তু এরই মাঝে ভারত এবং রাশিয়া থেকে আমরা দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নানা দিক থেকে বহির্রাষ্ট্র থেকে প্রতিবাদ আসছে। হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ, তাদের মিছিল মিটিং করতে না দেয়া, এটা একটা ফ্যাসিস্ট আচরণ। এই সরকার আগের সরকারের মতোই আচরণ করছে। এই ব্যাপারগুলো আদৌ আমলে নেবে কিনা সরকার, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে বিএনপি এখন কি করবে? আমরা অনেক আগে বলেছিলাম যে রাজনৈতিক সিচুয়েশন এমনও হতে পারে যে সেই দিন যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। সেরকম দৃশ্যও কি আমরা দেখে ফেলবো? সেরকম দিকেই কি দেশের পরিণতি যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? নাকি বিএনপি আন্দোলনে আসলে পিছিয়ে পড়ছে, রাজনৈতিক কৌশলে সরকারের কাছে এক ধরনের হেরে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? নাকি নির্বাচনের এই ব্যাপারে বিএনপি খুব দ্রুত, যদি তারা নির্বাচনই চায়, তাহলে যেহেতু সংস্কারের ব্যাপারে প্রধান যে 13টা পয়েন্ট, সেই 13টা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি হয়নি, একটা পয়েন্টে শুধু আংশিক রাজি হয়েছে। এই ব্যাপারে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু হ্রাস করা, আংশিক রাজি হয়েছে, বাকি 12টা পয়েন্টে 100% রাজি হয়নি। এরকম অবস্থায় সংস্কার কার্যক্রমও মুখ থুবড়ে পড়বে। নাকি সংস্কার কার্যক্রমের বেলাতেও সরকার এমনটা বলবে শুধুমাত্র একটি দল সমর্থন দেয়নি, বাকি সব দল সমর্থন দিয়েছে। এই বাকি সব দলের সব সদস্য মিলে, মানে সব জনগোষ্ঠী মিলে সাপোর্টার হিসাব করলে বিএনপির কি 10 ভাগের 1 ভাগ হবে কিংবা 20 ভাগের 1 ভাগ হবে? এই প্রশ্নটা অনেকেই করছেন। এই প্রশ্নের বাস্তবতা কি সরকার আদৌ অনুধাবন করবে? অনুধাবন না করেই কি সামনে এগোবে? আর সামনে এগোতে গিয়ে সরকার কি বড় ধরনের হোঁচট খাবে? প্রশ্নগুলো অনেক জটিল প্রশ্ন। বাংলাদেশের রাজনীতি থেকে কখনো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে না এবং আওয়ামী লীগ দলও নিষিদ্ধ হবে না। 100% বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা ফিরে আসবে। তা না হলে এই বাংলাদেশ যে প্রতিষ্ঠা হয়েছে তা বৃথা যাবে। কেন ফিরে আসবে জানেন? দেখেন, এখনো কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই, তবুও বাংলাদেশের সকল রাজনৈতিক সাথে শেখ হাসিনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শেখ হাসিনা যখনই ভিডিও কনফারেন্সে যে কোনো জায়গায় কথা বলে, আমি বাংলাদেশে আসছি, আমি বাংলাদেশে এসে বিচার করব, তখনই বিএনপি ভোরকে উঠে ভয় পেয়ে যায়, জামাত ভয় পেয়ে যায়, তখনই এই মলম হাসনাত, সার্জিস আলম ভয় পেয়ে যায়, তখনই ঐক্যের ডাক দেয়, তখনই তারা বৈঠক করে, তখনই তারা মনে করে আমরা মিলে দেশ চালাবো, আওয়ামী লীগকে আসতে দিব না। তার মানে কি? শেখ হাসিনা বাংলাদেশে না থেকেও আছে। আমি এই ব্যাপার নিয়ে সকালে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। এটাই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা বেঁচে আছে মানে আমাদের বিশ্বাস রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগের হাল ধরবে, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবেই থাকবে। আমরা কারো উপর আস্থা রাখি বা না রাখি, বাংলাদেশে অনেক পাতি নেতা আছে, অনেক বড় বড় গালবাস এমপি আছে, অনেক বড় বড় গালবাস নেতা আছে, কিন্তু আমাদের সর্বশেষ ভরসার স্থল হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা যেটা বলে সেটা করে। শেখ হাসিনা বেঁচে আছে মানে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি, এটাই বাংলাদেশের আওয়ামী লীগের জন্য বড় প্রাপ্তি। বাংলাদেশ আওয়ামী লীগ যে ফিরে আসবে এটাই তার প্রমাণ, শেখ হাসিনার বেঁচে থাকা। আমরা এখনো কেউ হঠাৎ না, এখনো তো নার্ভাস না, জাস্ট শেখ হাসিনার একটা ডাকের অপেক্ষায় বাংলাদেশের 8 থেকে 10 কোটি মানুষ এখনো বসে আছে। পরিস্থিতি অবজার্ভ করতেছে শেখ হাসিনা, বাংলাদেশের সাধারণ মানুষও পরিস্থিতি অবজার্ভ করতেছে। একটু কিছুদিন বোঝা দরকার আছে বাংলাদেশের মানুষের যে শেখ হাসিনা না থাকলে দেশের কি হাল হয়। 9 মাসে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছুই বুঝে গিয়েছে। শেখ হাসিনার জন্য হাহাকার করতেছে। শেখ হাসিনার জনপ্রিয়তা এখন আরো 20% বেড়ে গিয়েছে। আগে যদি 40% থাকতো, এখন আরো 20%, এখন 60% মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার শাসন আমলকে পছন্দ করে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে 100% এবং শেখ হাসিনাও ফিরবে, এটা সকলের ভরসা রাখতে হবে। আমার ভরসা আছে, সাধারণ সকল মানুষের ভরসা আছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি না ফিরে, শেখ হাসিনা যদি না ফিরে, বাংলাদেশ যে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, সকল কিছুই দেখা যাবে।
রাজনীতি সকল কিছুই আমরা মনে করব বাংলাদেশের রাজনীতি বলতে কিছু নাই, আমাদের সকলের চিন্তাধারা, সকলের ভরসা, সকল কিছু বৃথা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর এক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে অবস্থান সেই অবস্থান নিয়ে কি ভাবছেন? আমরা মার্কিন সাময়িকী ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে? কারণ মার্কিন এই সাময়িকীতে যে প্রতিবেদনটা সামনে এসেছে সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে, হচ্ছে হার্টবিট আপনার কিছুটা বাড়িয়ে দেবে। দর্শক, মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এই প্রতিবেদনটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মাইকেল কুগলম্যান। তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লিখেন এবং প্রায় 20 বছর ধরে এই অঞ্চলগুলোকে নিয়ে কাজ করেন। তিনি বলছেন যে প্রতিবেদনটিতে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের চাপে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর প্রায় 10 মাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুর দিন থেকে তার কাজ ছিল কঠিন। দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশের পুনর্গঠন, গণতন্ত্র, স্থিতিশীলতা, প্রত্যাশা সবকিছু জনগণ একটা কঠিন অবস্থায় ছিল। তো এই সময় নিজের অবস্থান দৃঢ়ভাবে তিনি ধরে রেখেছিলেন, কিন্তু এখন চাপ বাড়ছে। তো কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে, একমাত্র একটি দল, আর বাকিরা কেউ নির্বাচন চাইছে না। তো নির্বাচন চাইবে কিভাবে? জামাত কি নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে? পায় নাই। এনসিপি কি নিবন্ধন হয়েছে? তাদের তো হয় নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ, একটা সাময়িক সময়ের জন্য। তো সেখানে বিএনপি একমাত্র দল যারা নির্বাচনে গেলে তারা সরাসরি পাশ করবে, অন্য দলগুলোর তো বেলই নেই আপাতত। ভোট আছে কিন্তু রাইট নাও তাদের আইনি অধিকার নাই। তো যাই হোক, চাপ বাড়ছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলছেন যে ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশি জনগণ ক্রমাগত অধৈর্য হয়ে উঠেছে, যার কোনো গণভিত্তি নেই। এই সরকারটার কোনো গণভিত্তি নেই। আচ্ছা, যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে। এই সরকার বলছে 2026 সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ একের পর এক খারাপ খবরে বিপর্যস্ত। 24-25 অর্থ বছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে বাড়ছে সহিংস অপরাধ। তারপর আমাদের সেনাপ্রধানের ইস্যুটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে, যে বলা হচ্ছে যে সেনাপ্রধান বলছিলেন নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে। আর কি বলা হয় যে এখানে অনেক কিছু আমরা যদি দেখি, মানবিক করিডোর, তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে এই প্রতিবেদনটিতে মাইকেল কুগলম্যান তিনি কথা বলেছেন। তারপর অনেক কিছু লম্বা তিনি লিখছেন, জুলাই আন্দোলনের শীর্ষ নেতা, শিক্ষার্থী পরিচালিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যদিও ডক্টর ইউনূস এখনো পদত্যাগ করেননি, তবে এই হুমকিটি সম্ভবত একটি কৌশলও হতে পারে বলে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তার চারপাশের মানুষদেরকে সতর্ক করার জন্যই হয়তোবা করা হয়েছে। এই বিশ্লেষকের মতে ডক্টর ইউনূস এখন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সংঘাতের পথেই এগিয়ে যাচ্ছেন। ছাত্র নেতাদের সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন এবং তাদের নীতিগত অবস্থানকেও তিনি সমর্থন করছেন। আর নির্বাচনের সময় পেছালেও সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর ডক্টর ইউনূস। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই শব্দটা এখানে পরিকল্পিতভাবে জোড়া দেওয়া হয়েছে কিনা জানি না, বাট তিনি লিখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বিএনপি, ব্যবসায়ী মহল এবং সম্ভবত বেশিরভাগ সাধারণ জনগণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পক্ষে, আর এতেই বিভাজন রেখা তৈরি হতে পারে। বিএনপির সঙ্গে এখন এনসিপি এবং প্রভাবশালী দল জামাত ইসলামের মতন অন্যান্য দলগুলো দ্বন্দ্বে জড়াচ্ছে। আর নানান মতাদর্শী দল যখন নিজেদের দাবি নিয়ে রাজপথের নামে, তখন রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েই যায়। তিনি এই নিবন্ধনটার মূল যেই বিষয়টা তারা যেভাবে লিখেছিল, আমরা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা সময় লাগবে, যে হট সিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাময়িকী যেটা এই ধরনের প্রতিবেদন, অবশ্যই এই মুহূর্তে এখানে যা লেখা হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আন্তর্জাতিক জনসমর্থন, আন্তর্জাতিকভাবে সাপোর্টিং, সামাও কিছুটা তো বৈরী মনোভাব অথবা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করবে নাকি?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন হয়ে উঠেছে সংবাদের শিরোনাম। ঘটে গেল মন্ত্রণালয়ের সচিবের বিদায় নিয়ে দ্বন্দ্ব ও নাটক, একের পর এক রাষ্ট্রদূতেরা পাচ্ছেন দেশে ফেরার নির্দেশ। সব মিলিয়ে চলছে নানা আলোচনা। কি হচ্ছে বাংলাদেশের কূটনীতির প্রাণকেন্দ্রে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, হযবরল অবস্থা দেখা দিয়েছে সেগুনবাগিচায়। এর পেছনে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টার দপ্তরের দ্বন্দ্ব, যেটি এখন ওপেন সিক্রেটের বিষয়। আর প্রধান উপদেষ্টা দপ্তরের হয়ে খবরদারি করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তাকে সহায়তা করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্য দুই উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে এমন খবর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এসেছে। খবরটি আসতে শুরু করে সচিব জসিমউদ্দিনকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয় তখন থেকেই। 22শে মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, মোহাম্মদ জসিমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে গেছেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আল সিয়ামকে পরবর্তী পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি চূড়ান্ত নিয়োগ না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। রুহুল আলম সিদ্দিকী আগামী 20শে জুন অবসরপূর্ব ছুটিতে যাবেন, তাই তিনি 1 মাসের কম সময় ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। জসিমউদ্দিন 2013 সালে 13তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তার দায়িত্বকালের মেয়াদ ছিল 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে মাত্র 8 মাস পরই তাকে দায়িত্ব ছাড়। এই রদবদলের ঠিক একদিন আগে 21শে মে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন যে সচিব জসিমউদ্দিন আর ওই পদে থাকছেন না। তার মতে অপসারণের কোনো বিষয় নেই। জসিমউদ্দিন বিভিন্ন কারণে নিজ থেকে দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন এবং সরকার তাকে সে সুযোগ দিচ্ছে। তবে সূত্রগুলো বলছে পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, যার পেছনে আছে বিশাল দ্বন্দ্বের কাহিনী। সূত্রগুলো বলছে মূলত এই দ্বন্দ্বকে ঘিরেই পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। তৌহিদ হোসেনের পছন্দেই পররাষ্ট্র সচিব করে চীন থেকে উড়িয়ে আনা হয়েছিল মোহাম্মদ জসিমউদ্দিনকে। তিনি তখন দেশটিতে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। কিন্তু গত 4 সেপ্টেম্বর ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে লুৎফি সিদ্দিকী এবং 11 নভেম্বর রোহিঙ্গা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর খলিলুর রহমান নিয়োগ পাওয়ার পরই বিরোধের শুরু হয়। এরপর 2025 সালের 8 জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি গঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও ওই কমিটিতে আছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই কমিটির কাজ হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও তার উপরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত মার্চ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নীতি নির্ধারণী ক্ষেত্রে দুটি গ্রুপ স্পষ্ট হয়ে যায়। এক গ্রুপে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সাবেক সচিব জসিমউদ্দিন। অন্য গ্রুপে খলিলুর রহমান। খলিলুর রহমানকে সহায়তা করেন আদিলুর রহমান ও মাহফুজ আলম। গত মার্চের মাঝামাঝি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফর, একই মাসের শেষ দিকে ডক্টর ইউনূসের চীন সফর ও এপ্রিলের শুরুতে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে অনেক অসঙ্গতি চোখে পড়ে। রোহিঙ্গা বিষয়ে ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথেষ্ট সহযোগিতা পাননি খলিলুর রহমান, এমন অভিযোগ জানান। অন্তর্বর্তী সরকার গত 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।